আমানতের উপর আবগারি শুল্ক বাড়লে কমবে সঞ্চয় প্রবণতা, মত সাবেক গভর্নরদের। বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক উৎসে অর্থ চলে যাওয়ার আশঙ্কা। চলতি মৌসুমে রাজশাহীর কোনো আম নেননি রপ্তানিকারকরা। গাছই পেকে নষ্ট হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম। লোকসানের সংখ্যায় দিশেহারা বাগান মালিকরা। মাত্র ৩৮% লোকবল নিয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। অবসরে চলে গেছেন বেশিরভাগ দক্ষ শ্রমিক কর্মকর্তা। জরুরি ভিত্তিতে নিয়োগ না দিলে কারখানা বন্ধের আশঙ্কা। এবং ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ পাইকারি পোশাক মার্কেটে ব্যস্ততা। দফায় দফায় ভ্যাট আদায়ের কারণে বাড়ছে দাম, দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। কোন ধরনের আমানতের উপর আবগারি শুল্ক থাকা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নররা। তাদের মতে এর ফলে স্বল্প আয়ের মানুষের মাঝে সঞ্চয় প্রবণতা কমার পাশাপাশি ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক উৎসে অর্থ চলে যাওয়ারও আশঙ্কা রয়েছে। এদিকে ক্ষুদ্র আমানতের উপর থেকে বিদ্যমান আবগারি শুল্ক তুলে দেওয়ার দাবি ক্ষুদ্র আমানতকারীদের। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার ৫ থেকে ৬% মধ্যে। সঞ্চয়পত্রের সুদের হার কমানোরও ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। এই অবস্থায় বাজেট প্রস্তাবনায় ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক ৫০০ থেকে বাড়িয়ে ৮০০ টাকার করার প্রস্তাব অনেকটা গোদের উপর বিষ ফোঁড়ার মতোই মনে করছেন ক্ষুদ্র আমানতকারীরা। নতুন প্রস্তাবনা কার্যকর হলে বছরে যে কোনো সময়ে অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার উপরে জমা হলে আবগারি শুল্ক বাবদ ৮০০ টাকা কেটে নেবে সরকার। ৪.৫% সুদ হারে সঞ্চয় হিসেবে গ্রাহক সুদসহ পাবেন বছর শেষে ১,০৪,৫০০ টাকা। সুদের উপর ১৫% হারে ভ্যাট ও সার্ভিস চার্জ কাটার পর ৫.৫% মুদ্রাস্ফীতি ধরলে বছরের শুরুতে রাখা ১ লক্ষ টাকার বছর শেষে প্রকৃত মূল্যমান দাঁড়াবে ৯৭,০২৫ টাকা। এই জিনিসটা অতিরিক্ত করে ফেলছে ৮০০ টাকা। যারা ১ লাখ টাকা থয় এরা তো সবচেয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক, আর যারা নাকি ধরেন কোটি কোটি টাকা থয় ওদের জন্য তো এটা কোনো এফেক্ট না। এইটার সমালোচনা আমাদের হচ্ছে, এটা কিন্তু ওনার উচিত হয় নাই। ১ লাখ টাকা থেকে ৮০০ টাকা যদি কেটে নেয় তাহলে এটা মাথায় বাড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। সাধারণত মাদক বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন পণ্যের উপর আরোপ করা হয় আবগারি শুল্ক। অর্থনীতির পরিভাষায় সিনট্যাক্স বা পাপকর হিসেবে পরিচিত এই আবগারি শুল্ক ব্যাংক আমানতের উপর রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নর। ৮০০ থেকে ৫০০ টাকা করবে এটা মোটেও না, এটা শূন্য করতে হবে স্বদেশী, এটা কোনো যৌক্তিকতা নাই। এই ধরনের ডিপোজিটের উপর আবগারি শুল্ক হয় না। আবগারি শুল্কটা সাধারণত কোনো জিনিসের বাড়িতে করার জন্য হয়, মদ, গাঁজা, সিগারেট। আপনার একটা টাকা যখন কোনো কারণ ছাড়াই যদি দেখে কমে যাচ্ছে, ঠিক থাকলেও হতো, কমে যেত স্বাভাবিক লোকজন রিয়াক্ট করবে, সঞ্চয় বাড়াবো, এটার উপর নেতিবাচক প্রভাব। আর এইদিকে হবে কি, যাদের অল্প সঞ্চয় তারা ওই সমিতির দিকে ঝুঁকে পড়বে। ক্ষুদ্র আমানতকারীর কথা মাথায় রেখে এই শুল্ক ৩ লক্ষ টাকার চেয়ে বেশি আমানতের উপর নির্ধারণ করা যেতে পারে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই গভর্নরের। এখন ১ লক্ষ টাকা খুব বেশি টাকা নয়। এইটাকে বাড়ানোর ফলে খুব ক্ষতিগ্রস্ত হবেন নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত। এর ফলে যদি ব্যাংকিং ব্যবস্থা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু খুব বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। চলমান যে আবগারি শুল্কটা আছে সেটা ৩ লক্ষ টাকা ডিপোজিট পর্যন্ত রহিত করা দরকার। আমি একটি বাজেট প্রণয়ন, স্বাধীনতার পর থেকে ব্যাংক আমানতের উপর ৬ বার আবগারি শুল্ক বাড়ানো হলেও এখন পর্যন্ত মাত্র ২ বার বাজেট বক্তৃতায় তা উল্লেখ করা হয়েছে। ৬,৬০০০। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাজেট ঘাট। ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম রপ্তানি নিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন রাজশাহীর বাগান মালিকরা। চলতি মৌসুমে বাগানীদের কাছ থেকে কোনো আম নেয়নি রপ্তানিকারকরা। এছাড়া রপ্তানিযোগ্য আমের দাম নির্ধারণ না করায় এবার বড় ধরনের লোকসানের শঙ্কা বাগান মালিকদের। অবশ্য এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় ব্যবসায়ী নেতাদের। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। চলতি মৌসুমে রাজশাহীর ৪ উপজেলায় ১৫০ বাগানে ফ্রুট ব্যাগে
550 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন ও বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। রপ্তানি সমন্বয়কদের সাথে বাগানীদের চুক্তি ভিত্তিতে মৌসুম জুড়ে নানা জাতের রপ্তানি মানের আম উৎপাদন শুরু হয়। বাগানীরা জানান, চুক্তি অনুসারে 28 মে থেকে 1 জুন রপ্তানি সমন্বয়কদের বাগান পরিদর্শন শেষে আমের মূল্য নির্ধারণ ও প্রতিদিনের আম রপ্তানি চাহিদা দেওয়ার কথা। কিন্তু সময় শেষে সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের অনুপস্থিতি ও আমের মূল্য নির্ধারণ না হওয়ায় গাছে পেকেই পড়ে যাচ্ছে রপ্তানি মানের আম। লাভ তো দূরের কথা, বাগান মালিকদের অতিরিক্ত বিনিয়োগও ভেস্তে যেতে বসেছে। আম সব পেকে পড়ে যাচ্ছে, এগুলো পাইকে আম যদি পড়ে যায় তাহলে আমাদের জন্য তো অনেক লস। আমের ম্যাচুরিটি এসে গেছে, ধরে রাখার সম্ভাবনা নেই। যতগুলো শর্ত পূরণ করে আমাদের এই আমটা তৈরি করতে হয়েছে, যদি সত্যি আরো একটু দেরি হয় অথবা এক্সপোর্ট না হয়, এই ব্যয় রিকভারির আর সুযোগ কৃষকের থাকবে না। কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে আম করেছিস, তাদের উচিত আম নিয়ে যাওয়া। ফল গবেষকরা বলছেন, সঠিক সময়ে আম সংগ্রহ ও রপ্তানি করতে না পারলে ফ্রুট ব্যাগের আম চাষে আগ্রহ হারাবে বাগান মালিকরা। রপ্তানিকারকরা যদি একটু সময় মতো বা একটু আগে থেকেই এই প্রসেসটা কমপ্লিট করে যদি আমগুলো দেশের বাইরে পাঠানো সুযোগ করে দিত, তাহলে নিশ্চিত এই এলাকার কৃষক ভাইরা অনেক লাভবান হতেন। রপ্তানি জটিলতার বিষয়ে বাগান মালিকরা আনুষ্ঠানিকভাবে তাদের জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় এই ব্যবসায়ী নেতা। আম চাষি বা আম ব্যবসায়ী কোনো সহযোগিতা আমাদের চাই। আমরা যেখানে যেতে হবে, যে কি কি সমস্যা আছে চিহ্নিত করে, যে যে সমস্যাগুলো যদি থাকে সেই সমস্যাগুলো দূরীকরণ করে আমরা অবশ্যই এক্সপোর্ট করতে পারবো। জেলা ফল গবেষণা কেন্দ্র ও বাগান মালিকদের সংগঠনগুলোর দেয়া তথ্য মতে এবছর অধিক প্রচলিত 50টি জাতের আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে 46 প্রজাতির আম পেকেছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ না হওয়ায় এবং দক্ষ শ্রমিক কর্মকর্তা অবসরে চলে যাওয়ায় শূন্যতা সৃষ্টি হয়েছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। চাহিদার তুলনায় মাত্র 38% লোকবল নিয়ে কোনো রকম চলছে দেশের দ্বিতীয় বৃহত্তম এই রেলওয়ে কারখানাটি। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দিলে অচিরেই কারখানাটি বন্ধের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সৈয়দপুর থেকে সাকির হোসেন বাদলের পাঠান তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় সৈয়দপুর রেলওয়ে কারখানার 29টি শপে কর্মব্যস্ত সময় কাটত প্রায় 8000 শ্রমিকের, কিন্তু বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম এই কারখানাটিতে তার উল্টো চিত্র। খোঁজ নিয়ে জানা গেছে 70-এর দশকে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বেশিরভাগই চাকরির মেয়াদ শেষ পর্যায়ে। অবসরে চলে যাচ্ছেন অনেক দক্ষ শ্রমিক কর্মকর্তা। সেই তুলনায় নতুন জনবল নিয়োগ না দেওয়ায় কারখানাটির কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমনকি জনবল সংকটে কোটি টাকার নতুন যন্ত্রপাতি কেনা হলেও তা অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই শপে আমরা ছিলাম 400 জন লোক, কারণ বর্তমান প্রায় 60 জন লোক। এই 60 জন লোক দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। লোকবল অনেক রিটায়ার হয়ে গেছে, এই জন্য নতুন মেশিনে কাজ করার জন্য সম্ভব হচ্ছে না। কাজ শিখাম কোনো লোককে, সেই লোক আমাদের এখানে কোনো রিক্রুট নাই। আগামীতে পর্যায়ক্রমে শ্রমিকরা অবসরে যাওয়ার ফলে এই কারখানাটি আস্তে আস্তে বন্ধের দিকে এগিয়ে যাবে। আমরা মনে করি এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। অবশ্য রেলওয়ে কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, জনবল সংকট নিরসনের চেষ্টা চলছে। নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, কিছু নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ আছে। সেই নিয়োগ প্রক্রিয়াগুলো যদি দ্রুত নিয়োগ প্রদান করা সম্ভব হয়, তাহলে আমি মনে করি যে আমাদের যে অভিজ্ঞ দক্ষ জনবল যেগুলা চলে যাবে, রিটায়ারমেন্টে চলে যাবে, তারা যাওয়ার আগেই কিন্তু তাদের কাছ থেকে কাজগুলো শিখে নিতে পারবে। 1970 সালে 110 একর জমির উপর স্থাপিত সৈয়দপুর রেলওয়ে কারখানায় 2834টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন 1100 জন। সময় সংবাদ, নীলফামারী। রাজধানীর ছোট ছোট সড়ক তো বটেই, মূল সড়কগুলোতেও দেদারসে চলছে হিউম্যান হলার বা লেগুনা। শুরুতে সব যানবাহনের রুট পারমিট নিয়ন্ত্রণে থাকলেও বাড়তে বাড়তে এখন তা ঠেকেছে 140টিতে। রুট পারমিট দানকারী সংস্থা মেট্রো আরটিসি বলছে, যাত্রী স্বার্থ বিবেচনা করেই অনুমোদন দেওয়া হয়েছে লেগুনা রুট। যদিও বিশেষজ্ঞরা বলছেন, সড়কে বিশৃঙ্খলা এড়াতে মূল সড়ক থেকে লেগুনা তুলে দেওয়ার কোনো বিকল্প নেই। তাফসির বাবুর রিপোর্ট। মহাখালী রেল ক্রসিং, রাজধানীর গুরুত্বপূর্ণ এই প্রধান সড়কটিতে অন্যান্য যানবাহনের পাশাপাশি লেগুনার এরকম জটলা দেখা যায় সবসময়। যেখানে গাড়ি চলারই পর্যাপ্ত জায়গা নেই, সেখানে রীতিমতো রাস্তা আটকে গড়ে তোলা হয়েছে লেগুনা স্ট্যান্ড।
শুধু কি তাই, যেসব রুটে বাস চলে সেগুলোতেও বাসের সঙ্গে পাল্লা দিয়ে গাদাগাদি করে যাত্রী পরিবহন করছে ছোট ছোট এসব যানবাহন। বাসের সাথে মনে পারাপারি করতে আর কি, যাত্রী নিতে হবে। গাড়ির ভাড়া বেশি, যার কারণে ওইটা যাত্রী না যেয়ে আমাকে লেগুনে চলে আসে। ছোট যানবাহন এর কারণে আপনার দেখা গেছে খুব রাফ অ্যান্ড টাফ চালায় আর কি। সরেজমিনে দেখা যায় শুধু রাজধানীর ফার্মগেটকে ঘিরেই 3টি পয়েন্ট থেকে 8টি রুটে চলাচল করছে অসংখ্য লেগুনা, যার মধ্যে 5টি রুটেই বাসের সঙ্গে সমানতালে চলছে ছোট ছোট এসব যানবাহন। এছাড়া মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, বাড্ডা, নতুন বাজার, গুলিস্তান, মতিঝিল সহ ঢাকার গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গা থেকেই 140টি রুটে চলাচল করছে কয়েক হাজার লেগুনা। গণপরিবহন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলেও কেন বাস রুটে দেয়া হয়েছে লেগুনার অনুমোদন, এমন প্রশ্নে রুট পারমিট দানকারী সংস্থা মেট্রো আরটিসি বলছে, অতীতে যাত্রী চাহিদার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মানে যেখানে বাস চলতেছে সেখানে লেগুনার কোনো পারমিশন বর্তমানে দেওয়া হচ্ছে না। স্বল্প আয়ের মানুষের যাতায়াতের সুবিধার্থে মেইন রুটে আসার জন্য কম সংখ্যক অনুমতিটা দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের মূল সমস্যায় হাত না দিয়ে এরকম তাৎক্ষণিক সমাধান পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। যেই করিডোরে বাস চলবে সেই করিডোরে কিন্তু অন্য কোনো প্রতিযোগী থাকার কথা না। ছোট প্রতিযোগী থাকলে কেউ কিন্তু বড় বাসে উঠবে না। বিকল্প ব্যবস্থা করে ধাপে ধাপে লেগুনার অনুমোদন বন্ধের পরামর্শ তাদের, আর এসব পরামর্শ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো আরটিসি। 3 বছরের জন্য রেজিস্ট্রেশন দেওয়া হয়, তাহলে 3 বছর পর এটাকে যদি আমরা রিনিউ না করি, যেটা পরামর্শ ছিল, তাহলে আস্তে আস্তে কিন্তু এই ছোট ছোট গাড়িগুলি মেইন বাস করিডোরে থাকার কথা ছিল না। আপনাকে প্রাইস আউট করতে হবে। প্রাইস আউট কি, বেটার সার্ভিসের বন্দোবস্ত করতে হবে, তাইলে ওগুলো আস্তে আস্তে চলে যাবে। পর্যায়ক্রমে এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেগুলো যাতে আমরা না দেওয়া হয় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করতেছি। বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহন ব্যবস্থাকে কার্যকর আর গতিশীল রাখতে পর্যায়ক্রমে সবগুলো মূল সড়ক থেকে তুলে দিতে হবে হিউম্যান হলার বা লেগুনা, নইলে যানজট, বিশৃঙ্খলা আর দুর্ঘটনার ঝুঁকি নিত্যদিনের সঙ্গী হয়েই থাকবে নগরবাসীর। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। রমজানের মাঝামাঝির সময় পর্যন্ত ধরা হয় থান কাপড় বিক্রির মৌসুম হিসেবে। এবছর সে সময় অতিক্রম করলেও বিক্রি বাট্টা নিয়ে সন্তুষ্ট নন তারা। যদিও ক্রেতারা বলছেন, পছন্দের ডিজাইনে পোশাক বানাতে তাদের ভরসা থান কাপড়ের দোকানগুলোই। ঈদ কেনাকাটায় থান কাপড়ের দোকানগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন বিথি হক, ক্যামেরায় ছিলেন পাভেল আমিন। পছন্দের রং বিন্যাস, কাপড়ের মান আর ধরন মিলিয়ে নিজের ডিজাইনের জামা গায়ে তোলার আগ্রহ সব বয়সী নারীদের। শেষ মুহূর্তে তাই ছুটছেন থান কাপড়ের দোকানে। নিজেদের পছন্দ মতো ডিজাইন করা যায় গজ কাপড় নতুন আসছে, বেশ কালারফুল, ভালো লাগলো। রেডিমেড বা আনস্টিচ 3 পিসের চেয়ে দামে ও মানে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের পছন্দ এসব থান কাপড়। যেগুলো আমরা গজ কাপড় কিনি ওইগুলো টেকসই অনেকদিন থাকে, 3 পিস যেটা থাকে না। সালোয়ার বা ওড়না এগুলো দেখা যাচ্ছে ওড়না ভালো লাগতেছে না, বা 3 পিস মানে জামা কাপড়টা ভালো লাগতেছে, এখানে একটু কম পাওয়া যায় অন্যান্য বড় শপিং মল থেকে। কিন্তু বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে তোলা কাপড়ের সিংহভাগই এখনো অবিকৃত। বাজারে ফ্যাশন হাউসগুলোর দাপটে থান কাপড়ে আগ্রহ হারাচ্ছেন ক্রেতারা। 25 লক্ষ টাকার মাল ইন্ডিয়া থেকে আসছে, কিন্তু তার 20% মালও আমরা বিক্রি করতে পারিনি। অন্যান্য বছর দেখেছেন এই সময় আমাদের আর কি প্রচন্ড ভিড় থাকে। আজকে মোটামুটি এখন পর্যন্ত নিরিবিলির মধ্যেই আছি আমরা। যে কোনো বছরের তুলনায় এবার কেনা বেচার অবস্থা বেশ শোচনীয়, এমন দাবিও বিক্রেতাদের। কাঙ্ক্ষিত সময় পার হয়ে গেলেও এখনো তারা দেখা পাননি তাদের প্রত্যাশিত ক্রেতা দর্শনার্থীদের। তবে সময় চলে গেলেও তারা এখনো প্রত্যাশা করছেন, আগামী দিনগুলোতে হয়তো ক্রেতা কিছুটা বাড়বে, কমে আসবে ক্ষতির অঙ্ক। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে জমে উঠেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ পাইকারি পোশাক মার্কেট। মধ্যবিত্ত মানুষের চাহিদা অনুযায়ী ঈদের পোশাক সরবরাহ করতে ব্যস্ত বিক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত ভ্যাট আদায়ের কারণে তারা ব্যবসা সফল হচ্ছেন না। অন্যদিকে কারখানাগুলোতে গভীর রাত পর্যন্ত কাজ করলেও ন্যায্য মজুরি দিচ্ছে না বলে অভিযোগ শ্রমিকদের। শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পরপরই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় গড়ে ওঠে দেশের বৃহত্তম পাইকারি রেডিমেড পোশাকের বেশ কয়েকটি বড় মার্কেট। বিদেশি পোশাকের আদলে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের বিভিন্ন ধরনের আধুনিক তৈরি পোশাক মেলে এখানে। রাজধানী সহ দেশের প্রায় সব জেলারই পাইকাররা পোশাক কিনতে আসেন এখানে। 1 থেকে 5 বছরের মেয়েদের ড্রেসগুলা
300, 400, 500 টাকায় নিতেছে, এরা এগুলা নিয়ে 1400, 1500 বিক্রি করতে পারতেছে। সফট কাটান, সিল্ক কাটান এবং ফুয়েল কাতান এগুলো মোটামুটি ডিমান্ডেবল এবং এগুলো বাজারে চলতেছে। সরকারের প্রতি আমাদের দাবি, সরকার যে একটা পণ্যের উপরে যে 3-4 বার ভ্যাট না হয়, একবারই যাতে ভ্যাট নেয়, আর ভ্যাটটা যেটা একটু কমাইয়ে দেয়। পাইকারি ক্রেতারা জানান, গুণগত মানের আধুনিক ডিজাইনের সব ধরনের পোশাক সুলভ মূল্যে পাওয়া যায় বলে তারা এখানে আসেন। অনেক জায়গায় যাই মাল কালেকশনের জন্য, সদরঘাট যাই, তো ওইখানকার তুলনায় এখানকার যে মালের কোয়ালিটি বা অনেকটা হাতের নাগালে। নারায়ণগঞ্জে মালের চাহিদা, এই মালের চাহিদা খুব ভালো, রেটও কম আছে, সবই আছে। ব্যবসায়ীদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে পোশাক কারখানাগুলোর দর্জি শ্রমিকদেরও। তবে তাদের অভিযোগ, কাজ অনুযায়ী মালিকরা তাদের ন্যায্য মজুরি দিচ্ছেন না। অনেক পরিশ্রম, সেই পরিশ্রম হিসাবে আমরা মনে করি ঠিক মজুরি পাই না। গার্মেন্টসে কাজ করলে একরকম টাইম টু টাইম ডিউটি, মজুরি ভালো, তা আমাদের এখানে এটা নাই। এই লোকাল গার্মেন্টস ন্যূনতম মজুরিগুলা হইতো, তাহলে আমাদের পোশাক শিল্পের শ্রমিকরা তাদের জীবন চাহিদা মান উন্নয়ন সম্ভব হইতো। ব্যবসায়ী নেতা জানান, এবছর তাদের 100 কোটি টাকার পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা 70 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা বিকেএমইর মতন বা চেম্পারাস কমার্সের মতন বা যে হুঁশিয়ারি সমিতি যে বড় বড় গার্মেন্টস, এমন আমরা বিদেশেও আমরা মাল রপ্তানি করতে পারবো। নারায়ণগঞ্জের দেওভোগ পাইকারি পোশাক মার্কেটে 3 শতাধিক দোকানে 5000-এরও বেশি দর্জি শ্রমিক কাজ করেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। জমে উঠতে শুরু করেছে পঞ্চগড়ের ঈদ বাজার। নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত নগরীর মার্কেটগুলো। ঈদ ক্রেতা আকৃষ্ট করতে বিপণী বিতানগুলোতে এবারও রকমারি ডিজাইনের হরেক রকমের পোশাক তুলেছেন বিক্রেতারা। আর এই পসরা থেকে নিজেদের স্বাদ ও সাধ্য অনুযায়ী কেনাকাটা করতে দোকানগুলোতে ভিড় করছেন সব বয়সের ক্রেতারা। শুধু মার্কেট নয়, ভিড় বেড়েছে শহরের টেইলার্সের দোকানগুলোতেও। ক্রেতাদের মন মতো বিভিন্ন পোশাক তৈরিতে তাই তারাও হাঁকছেন বিভিন্ন অঙ্কের পারিশ্রমিক। এদিকে কাপড়ের মান ভালো হলেও চলতি বছর দাম একটু বেশি বলেই অভিযোগ করলেন সাধারণ ক্রেতারা। প্রচুর মাল উঠাইছি এবং কি বেচা কিনাও খুব ভালো করতেছে। ছোট বড় সবারই সুতি ড্রেসের চাহিদা বেশি এবং জর্জেটটা একটা অ্যাওয়ার্ড করতেছে, তবে অনেকে আবার নিচ্ছে। জামা কিনবো, জুতো কিনবো, কসমেটিক করবো, অনেক মজা করবো, আনন্দ করবো। দাম গতবার থেকে তুলনামূলক একটু বেশি, তারপরেও কাপড়ের মান ভালো দেখে ভালো লাগলো, নিয়ে নিলাম। উদ্বেগ উৎকণ্ঠা থামছে না সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কক্সবাজারের জেলে পরিবারের। ঘূর্ণিঝড় মোড়ায় নিখোঁজদের মধ্যে 33 জেলে বাড়ি ফিরলেও এখনো সন্ধান মেলেনি 70 জনের। তাদের ফিরে আসা নিয়ে শঙ্কায় স্বজন ও এলাকাবাসী। এ অবস্থায় ভুক্তভোগী পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। অবশ্য সহায়তার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। সুজুদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর পুটিবিলা এলাকার জান্নাত আরার 2 ছেলে শহীদুল্লাহ ও আমানুল্লাহ ঘূর্ণিঝড় মোড়া আঘাত হানার পর এখনো বাড়ি ফেরেনি। সন্তানের খোঁজ না মেলায় মায়ের দিন কাটছে উদ্বেগ আর শঙ্কায়। স্বজনরা জানান, ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। ঘূর্ণিঝড় মোড়ার পর নিখোঁজ হন দুজনই। শুধু তারা নন, নিখোঁজ রয়েছেন একই এলাকার আরো 52 জেলে। 12 দিন পরেও তাদের সন্ধান না পাওয়ায় পুরো এলাকায় বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। মাইজন বুঝলাম না ভাই, এখন আর কিভাবে চললাম, কিভাবে খাই। আমার বাচ্চা একটা খুব কষ্ট, এখন আমি একটা বইন গাছে বাপু আসা খাই, এখন কি করে চললাম। ওদের পরিবারে কামার মতো ছিল ওরা ছাড়া কোনো আর কোনো কেউ কামার মতো লোক ওদের পরিবারে নেই। এদিকে ঘূর্ণিঝড় মোড়ার পর ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার হওয়া 33 জেলে বাড়ি ফিরেছেন। তবে সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তারা। বাস আর কন্টেনার নিয়ে বাঁচতে থাকি, তখন 2 দিন পর বয়সে আমরা কোথায় গেছি আমরা নিজেও জানি না। আমরা 2 দিন বেশি পরে একটা নেভি এসে আমাদেরকে তুলে নিয়েছিল। স্থানীয় সংসদ সদস্য জানান, ক্ষতিগ্রস্ত ও নিখোঁজ জেলে পরিবারকে পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হবে। তাদের অভাব অনটনের মধ্যে দিন কাটাতে না হয়, তারা যাতে দুবেলা খেতে পারে তার জন্য পর্যাপ্ত ত্রাণ, আর্থিক সহযোগিতা এবং যাদের ঘর বাড়ি নাই তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়া সহ আমরা বিভিন্ন পুনর্বাসনের কাজ শুরু করেছি। মহেশখালী উপজেলার আরো 16 জেলে সহ জেলার কুতুবদিয়া ও পেকুয়ার অনেক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তবে এ বিষয়ে সঠিক পরিসংখ্যান নেই প্রশাসনের কাছে। সময় সংবাদ, কক্সবাজার। 1 জুলাই থেকে নতুন ভ্যাট আইন যেন কোনো বিরোধ ছাড়াই বাস্তবায়িত হয়, সেজন্য কাজ করছে এনবিআর।
নতুন আইন নিয়ে যেসব আলোচনা চলছে সেগুলো প্রকৃত সত্য উঠে আসছে না বলে মন্তব্য করেছেন এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। গতকাল কাকরাইলে আইডিইবি ভবনে ভ্যাট কমিশনারেট দক্ষিণের সম্মেলন কক্ষে অনলাইন ভ্যাটের উপর বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন এনবিআর চেয়ারম্যান। প্রতিবেশী দেশের জিএসটির উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারতের সর্বোচ্চ ভ্যাট হার 28% হলেও বাংলাদেশে 15%। এছাড়া বাংলাদেশে অনেক খাতে ভ্যাট অব্যাহতি দেওয়া হলেও সে দেশে 5 থেকে 12% ভ্যাট আরোপ করা হয়েছে। দেশের শিল্পায়ন ও বিনিয়োগ বাড়াতে বাজেটে শুল্ক ও কর নীতি তেমন কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানান এনবিআর কর্মকর্তা। নতুন যে ভ্যাট আইন 2012 সেটা আগামী 1 জুলাই থেকে যাতে অত্যন্ত ক্লেশহীন এবং মসৃণ পরিবেশে বাস্তবায়ন করা যায় তার জন্য আমরা কাজ করছি। ভ্যাট আইন নিয়ে প্রায়শই আমরা দেখি যেসব আলোচনা হচ্ছে সেগুলো অনেকটা মিথ, সত্য উঠে আসছে না। সত্যটা যাতে সামনে তুলে ধরা হয় আমি এই ফোরামকে অনুরোধ করব সকল বিষয়ে পরিষ্কার করবেন। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা কয়লা পরিবহন ও নদী ড্রেজিং পরিকল্পনা বাস্তবায়িত হলে সেখানকার পরিবেশ ও প্রতিবেশের উপর মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার অডিটোরিয়ামে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিবেশগত প্রভাব বিষয়ক সংবাদ সম্মেলনে এ মূল্যায়ন তুলে ধরে সংগঠন দুটি। এ সময় বলা হয়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা পরিবহনের জন্য পশুর নদীতে ড্রেজিং এর উপর সরকারি পরিবেশের মূল্যায়ন অসম্পূর্ণ এবং জনগণের মতামত এখানে গুরুত্ব দেওয়া হয়নি। এছাড়া নদীতে ড্রেজিং এর পর পলি কাদা সঠিকভাবে ডাম্পিং করা না হলে স্থানীয় জলজ প্রজাতির উপর ক্ষতিকর প্রভাব পড়বে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। এছাড়া কয়লা পরিবহনে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে জরুরিভাবে তা মোকাবেলার কোনো ব্যবস্থা রাখা হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে বিএনপি জামাত জোট আর এ কারণেই দেশে বিদেশি নানা ধরনের অপপ্রচারণা চালায় তারা, এমন মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এমন মত দেন তারা। অনুষ্ঠানে দেশের ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান অতিথির বক্তব্যে ডিজিটাল পদ্ধতিতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের সরকারি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাঙালি জাতির ইতিহাস বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে রেলমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছাড়াও দলটির শীর্ষ নেতারা অংশ নেন। টেকসই উন্নয়নের কথা বলে কোনোভাবেই তামাক শিল্পকে উৎসাহিত করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে তামাক কর 2017-18 অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া ও সুপারিশ বিষয়ে তামাক বিরোধী জোট প্রজ্ঞা ও আত্মায়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তামাক সেবন থেকে বিরত থাকার জন্য দাম বাড়ানোর পাশাপাশি সচেতনতা বাড়াতে হবে বলে মনে করেন তিনি। তামাক সেবন থেকে বিরত রাখার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। একটা হচ্ছে দাম বাড়ানো, কিন্তু দাম বাড়ালেও অনেক সময় সম্ভব হবে না, সেজন্য সচেতনতা বাড়ানোর ব্যাপারটা রয়েছে। টেকসই উন্নয়নের পিছনের একটি বড় কথা হচ্ছে কাউকে বাদ দেওয়া যাবে না এবং মানব সক্ষমতা বাড়াতে হবে। তো সক্ষমতা বাড়ানোর তিনটা জিনিস, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে প্রশিক্ষণ, আর একটা হচ্ছে স্বাস্থ্য। তো স্বাস্থ্য সেবা সঠিকভাবে দিতে হলে স্বাস্থ্য ক্ষতি করে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখার একটা ব্যবস্থা করা দরকার। কারণ এই টেকসই উন্নয়নের আঙ্গিক থেকে দেখলেও এটা কোনো অবস্থাতেই তামাক চাষকে উৎসাহিত করা যাবে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন শোরুমের উদ্বোধন করা হয়েছে। নিউ সোশ্যাল মাল্টি ইলেকট্রনিক্সে এই শোরুম পাওয়া যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটনের বিভিন্ন পণ্য সামগ্রী। শোরুমটির উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নটরডেম কলেজ ডিবেটিং ক্লাব ডিবেটর্স লিগ 2017 এর বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যার পর প্রতিষ্ঠানটিতে ক্লাবের মডারেটর, শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এই সেমিফাইনাল পর্বটি শেষ হয়। এছাড়া নটরডেম কলেজে ডিবেটিং ক্লাব আয়োজিত অপর একটি বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের মডারেটর বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন। ডিবেটর্স লিগ বিতর্ক প্রতিযোগিতার সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে মোট 32টি দল অংশ নেয়। ডিবেটিং ক্লাবটির পক্ষ থেকে বিভিন্ন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। রাজধানীর সিডাপ মিলনায়তনে শ্রমিক নেতা, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর অংশগ্রহণে চলছে সেমিনার। এই মুহূর্তে সেখানে রয়েছে সহকর্মী শুভ খান। সেমিনার বিস্তারিত খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, সেমিনার কি অবস্থা, কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেখানে? রাজধানীর সিডাপ মিলনায়তনে ইনসিডেন্ট বাংলাদেশ আয়োজিত কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে একটি সেমিনার শুরু হয়েছে। তো ইনসিডেন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক একে মাসুদ আলী কিন্তু বক্তব্য উপস্থাপন করছেন। তিনি যে পেপারটি প্রেজেন্টেশন করছেন সেখানে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশের তৈরি পোশাক খাত যতটা এগিয়ে গিয়েছে, আসলে পোশাক কারখানায় কিন্তু নারী শ্রমিকদের কিন্তু কর্মপরিবেশের আসলে ততটা উন্নতি হয়নি। তারা বলছেন যে আসলে এখনো কিন্তু কর্মক্ষেত্রে নারীরা যৌন হয়রানির শিকার হন। এছাড়া শ্রমিকদের কিন্তু মজুরি বৈষম্য এখনো রয়েছে। পুরুষের তুলনায় কিন্তু নারী শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু মজুরি এখনো অনেক কম। এছাড়া কর্মক্ষেত্রের পাশাপাশি কিন্তু কর্মক্ষেত্রের বাইরেও কিন্তু নারী শ্রমিকরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। সে কারণে কিন্তু তারা চাচ্ছেন যে আসলে বিজিএমই, বিকেএমই এবং শ্রমিক সংগঠন যেগুলো রয়েছে তাদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি সুসম্পর্ক গড়ে তোলা, যার মাধ্যমে আসলে কর্মক্ষেত্রে যেমন নারীদের কর্মপরিবেশ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হবে, পাশাপাশি কিন্তু পোশাক কারখানায় যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে, শ্রমিক অসন্তোষের মতো বিষয়গুলো, সেগুলো কিন্তু দূর হয়ে যায়। পাশাপাশি এখানে তিনি আরেকটি বিষয় বলেছেন যে মালিকদের পক্ষ থেকে কিন্তু বরাবরই শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা দেওয়া হয়ে থাকে, বা মালিকরা ট্রেড ইউনিয়ন করতে দিতে চান না, এরকম বিষয়গুলো কিন্তু তিনি তার প্রেজেন্টেশনে তুলে ধরেছেন। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে যদি মালিক, শ্রমিক এবং সরকার এই ত্রিপক্ষীয় যদি একটি সমন্বয় করা যায়, তাহলে কিন্তু পোশাক খাতের অগ্রগতি যেমন হচ্ছে, সারা বিশ্বে যেমন সুনাম অর্জন করছে, পাশাপাশি শ্রমিকদের কিন্তু নিরাপত্তা নিশ্চিত হবে, পাশাপাশি তাদের আর্থিক ভিত্তিগুলো কিন্তু শক্তিশালী হবে, সে বিষয়টিকে কিন্তু তিনি বলেছেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে এই বিষয়গুলো সরকারের যে বিভিন্ন নীতিমালা রয়েছে কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের বা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরির ক্ষেত্রে, সে বিষয়গুলোর কার্যকর এবং সুষ্ঠু প্রয়োগের উপর তিনি কিন্তু গুরুত্ব আরোপ করছেন। এবং তারা আশা করছেন যে এর মাধ্যমে কিন্তু বিশ্বের বাংলাদেশের একটি উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হবে, পাশাপাশি তৈরি পোশাক শিল্পের যে অগ্রযাত্রা সেটি কিন্তু আরো সুনিশ্চিত হবে। এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন। এছাড়া এই অনুষ্ঠানে কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে সংসদীয় কমিটির যে সভাপতি রয়েছেন ইসরাফিল আলম এমপি, তিনি কিন্তু কিছুক্ষণ পরে বক্তব্য দিবেন। তো আশা করা হচ্ছে যে তিনি আইন এবং নীতিমালার কার্যকর প্রয়োগের বিষয়ে তিনি বক্তব্য দিবেন। তো ইমতিয়াজ, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক, রাজধানীর সিডাপ মিলনায়তনে শ্রমিক নেতা, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এর অংশগ্রহণের সেমিনার চলছে। আর সেখানকার সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শুভ খান। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসই অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকই কিন্তু নিম্নমুখী প্রবণতায় রয়েছে এই মুহূর্তে। শুরুতে যদি আমি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত 8 পয়েন্টেরও বেশি হারিয়েছে এবং অবস্থান করছে 5466 পয়েন্টে। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি ডিএসই সরিভিত্তিক সূচক ডিএসই
এস ইন্ডেক্স এই সূচকটি 2 পয়েন্টের বেশি হারিয়েছে এবং অবস্থান করছে 1265 পয়েন্টে। নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসই বাছাই সূচক, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক পয়েন্ট অর্থাৎ 1.63 পয়েন্ট কিন্তু হারিয়েছে এবং অবস্থান করছে 2035 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত খুব বেশি টাকার লেনদেন হয়নি, মাত্র 188 কোটি টাকার লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 89টি প্রতিষ্ঠান, দর কমেছে 158টি প্রতিষ্ঠান এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 52টি প্রতিষ্ঠানের দর কোনো ধরনের পরিবর্তন হয়নি। এরপরে আমরা জানিয়ে দিতে চাই ডিএসই টপ 20 অর্থাৎ টপ 20 শেয়ার তালিকার মধ্যে কোন শেয়ারগুলো উপরের দিকে রয়েছে। শুরুতে যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা রয়েছে তালিকার 1 নম্বরে 115 টাকা 50 পয়সা দর নিয়ে, যার সর্বোচ্চ দর এখন পর্যন্ত 116 টাকা 40 পয়সা, যদিও সর্বনিম্ন 114 টাকা 90 পয়সা লেনদেন করছে তালিকার 1 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড রয়েছে তালিকার 2 নম্বরে 35 টাকা 30 পয়সা, যদিও 34 টাকা 20 পয়সা সর্বোচ্চ দর এখন পর্যন্ত লেনদেন করেছে এই প্রতিষ্ঠানটি এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 35 টাকা 30 পয়সা। পরবর্তী অবস্থানে রয়েছে বিডি ফিনান্স, এর 3 নম্বরে রয়েছে এই প্রতিষ্ঠানটি 21 টাকা 90 পয়সা দর নিয়ে এবং সর্বোচ্চ দর 22 টাকা 20 পয়সা রয়েছে, যদিও 21 টাকা 30 পয়সা পর্যন্ত আমরা সর্বনিম্ন দরে নামতে দেখেছি এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান জানিয়ে দিচ্ছি। 4 নম্বরে রয়েছে ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান সিটি ব্যাংক, 35 টাকা 90 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 36 টাকা এবং সর্বনিম্ন 35 টাকা রয়েছে, যদিও আমরা দেখেছি গতকাল 35 টাকা 10 পয়সা কিন্তু লেনদেন করেছিল তালিকার এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 6 নম্বরে রয়েছে স্কয়ার ফার্মা, 285 টাকা 20 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 286 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 284 টাকা 90 পয়সা লেনদেন করছে তালিকার 6 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থা জানিয়ে দিচ্ছি। 7 নম্বরে রয়েছে বিএসসি, 54 টাকা 50 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 55 টাকা 20 পয়সা এবং সর্বনিম্ন দর 53 টাকা 20 পয়সা লেনদেন করছে তালিকার 7 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, এটি 30 টাকা 50 পয়সা দর নিয়ে তালিকার 8 নম্বরে অবস্থান করছে এবং সর্বোচ্চ দর 31 টাকা 10 পয়সা, যদিও সর্বনিম্ন 30 টাকা 10 পয়সা কিন্তু লেনদেন করছে তালিকার 8 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তালিকার 9 নম্বরে অবস্থান করছে 41 টাকা 20 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 41 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 39 টাকা 80 পয়সা লেনদেন করছে, যদিও গতকাল 39 টাকা 60 পয়সা কিন্তু লেনদেন করেছিল তালিকার এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান আমরা জানিয়ে দিচ্ছি। 10 নম্বরে আমরা টেলিকম রয়েছে 38 টাকা 80 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 39 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 38 টাকা 30 পয়সা লেনদেন করছে তালিকার 10 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। 11 নম্বরে রয়েছে অ্যাগ্রো ডেনিম, 35 টাকা 60 পয়সা দর নিয়ে, সর্বোচ্চ দর 36 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন 35 টাকা 40 পয়সা লেনদেন করছে তালিকার 11 নম্বরে থাকে এই প্রতিষ্ঠানটি, যদিও গতকাল আমরা দেখেছি 34 টাকা 10 পয়সা কিন্তু লেনদেন করেছিল এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান অর্থাৎ 12 নম্বরে রয়েছে যে এই প্রতিষ্ঠানটি, সেটি হলো ফার্স্ট ফিনান্স, এটি 18 টাকা 20 পয়সা দর নিয়ে তালিকার 12 নম্বর অবস্থান করছে, সর্বোচ্চ দর 18 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 17 টাকা 90 পয়সায় লেনদেন করছে তালিকার এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, 185 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ দর 186 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন 185 টাকা 40 পয়সা কিন্তু লেনদেন করছে তালিকার এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থান আমরা দেখতে পাচ্ছি নাভানা সিএনজি, এই প্রতিষ্ঠানটি 70 টাকা 90 পয়সা রয়েছে 13 নম্বরে অবস্থান করছে এই প্রতিষ্ঠানটি এবং সর্বোচ্চ দর 31 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন 70 টাকা 20 পয়সা রয়েছে তালিকার 13 নম্বর থেকে এই প্রতিষ্ঠানটি। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম কয়েকটি অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময় বাণিজ্যের শিরোনামগুলি। আমানতের উপর আবগারি শুল্ক বাড়লে কমবে সঞ্চয় প্রবণতা, মত সাবেক গভর্নরদের। বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক উৎসে অর্থ চলে যাওয়ার আশঙ্কা। চলতি মৌসুমে রাজশাহীতে কোনো আম নেয়নি রপ্তানিকারকরা। গাছেই পেকে নষ্ট হচ্ছে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে উৎপাদিত আম, লোকসানের শঙ্কায় দিশেহারা বাগান মালিকরা। মাত্র 38% লোকবল নিয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। অবসরে চলে গেছেন বেশিরভাগ দক্ষ শ্রমিক কর্মকর্তা। জরুরি ভিত্তিতে নিয়োগ না দিলে কারখানা বন্ধের আশঙ্কা। এবং ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দেওভোগ পাইকারি পোশাক মার্কেটে ব্যস্ততা। দফায় দফায় ভ্যাট আদায়ের কারণে বাড়ছে দাম, দাবি ব্যবসায়ীদের। এই ছিল সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।